মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখ 7 দিনের রিমান্ডে, 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হবে বাকি 3 আসামিকে। বিজ্ঞ আদালত হিটু শেখকে 7 দিন, বাকি সজীব, রাতুল ও জায়দা কেস 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। চট্টগ্রাম সম্পত্তি লিখে না দেয়ায় সন্তানদের নির্মমতার শিকার বৃদ্ধ বাবা। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। বাবা মাকে এইভাবে নির্যাতন করতে পারে, তারা আমাদের সমাজের কতটুকু অধঃপতন হয়েছে এটা তো বলার অবকাশ রাখে না। ওরা কথা ফুটাপ করছে যে পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে গেলে চিকিৎসা আছে, চিকিৎসা করাবে। এভাবে তো হাত টেক বান্ধি রাখার কোনো মানি হয় না। নিজের পরিবার কেমনি এরকম করতে পারে? নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ। 7.5 কোটি টাকার প্রকল্পে অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন বার্তা বালু দেওয়াতে আমার মনে হচ্ছে বার্তা ঢুকিয়ে পড়ে যাইতেছে। কোটি কোটি টাকা আছে মাটি কিনা লাগিয়া, তারা মাটি না কিনে বালু মাগনা তারা বালু দিতে চাই না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত খবর। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত হিটু শেখকে 7 দিন ও বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ভুক্তভোগী শিশুটি বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখানে ধর্ষণের শিকার হয় শিশুটি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়। নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেন। সেখানে হিটু শেখ সহ তার পরিবারের 4 জনকে আসামি করা হয়। নিরাপত্তাজনিত কারণে 9 তারিখ গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোন অ্যারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোন অ্যারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়। রিমান্ডের আবেদনের শুনানিতে বিজ্ঞ আদালত হিটু শেখকে 7 দিন, বাকি সজীব, রাতুল ও জায়দা কেস 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। সুনামগঞ্জের ছাতকে মসজিদে পড়তে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার উপজেলার বটগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে গ্রেফতার করা হয় শফিকুর রহমানকে। পুলিশ জানায়, রমজানের শুরু থেকেই দারুল কেরাত পড়তে মসজিদে যাচ্ছিল ভুক্তভোগী কিশোরী। 6 মার্চ মসজিদে গেলে বিশেষ কাজ আছে বলে তাকে নিজ কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে শফিকুর। এই ঘটনা কাউকে বললে হত্যার হুমকিও দেয়। পরে 8 মার্চ দ্বিতীয় দফায় একই কক্ষে ভুক্তভোগীকে আবারও ধর্ষণ করে। এই ঘটনা পরিবারকে জানালে গতকাল ছাতক থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর খালা। এরই প্রেক্ষিতে অভিযুক্ত শফিকুরকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগী কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। একজন ইমামের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ছিল। অভিযোগ প্রাপ্তির সাথে সাথে আমরা মামলা রুজু করেছি এবং অভিযুক্ত ইমামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রামে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে কোতোয়ালি এলাকা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানা ওসি জানান, জাতীয় জরুরি সেবা 999-এ ফোন পেয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তার থেকে ঘটনার বর্ণনা শুনে আটক করা হয় পাষণ্ড বাবাকে। অভিযুক্ত নগরীর একটি মার্কেটে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেলের 1 স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রদীপ কুমার বণিক নামে এক ভদ্রলোককে আটক করে। পরে জানা যায় যে সে তার নিজের মেয়ে কে ধর্ষণ করেছে। পরবর্তীতে ওই ভিকটিমকে আমরা আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল ওসিতে ভর্তি করাই এবং পরে ভিকটিমের মা থানায় হাজির হয়ে নিজে বাদী হয়ে মামলা দায়ের করে। নারী নির্যাতন ও ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো খবরাখবর জানবো আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, কোন কোন রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিক্ষোভকারীরা কি বলছেন তাদের দাবি দেওয়া সম্পর্কে জানাবেন।
একটু আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রোড ছিল, প্যারিস রোড থেকে শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রধান মূল ফটক রাজশাহী ঢাকা মহাসড়কে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং এখানে বিভিন্ন স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক সেটি কিন্তু অবস্থান নেওয়ার ফলে যান চলাচল কিন্তু এখন বন্ধ রয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে শিশু ধর্ষণের যে বিচার এবং নারীর প্রতি যে সহিংসতা রোধে বিশ্ববিদ্যালয় সহ নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু যতটুকু আমি দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু উত্তাল হয়ে আছে এবং শিক্ষার্থীরা বলছে যে এই নারীদের প্রতি ধর্ষকদের যে বিচার সেটি কিন্তু দ্রুত করতে হবে এবং শিক্ষার্থীরা সেই বিষয়ে কিন্তু নতুন যারা এই উপদেষ্টা রয়েছে তাদের কাছে সেটি জোর দাবি জানিয়েছে এবং দ্রুত যেন নারীর প্রতি যে সহিংসতা সেটি যেন রোধে রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় সে বিষয়ে কিন্তু তারা জানাচ্ছেন। এখানে শিক্ষার্থীরা রয়েছে, আমরা একটু জানতে চাইব তাদের কাছে আপনাদের দাবি দেওয়া কি একটু বলবেন আন্দোলনের? আমাদের দাবি হচ্ছে ধর্ষকের ফাঁসি, এর বাইরে আমরা কোনো কথা বলবো না। ফাঁসি ছাড়া আমরা কিছু চাই না, ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে যাব না। ধন্যবাদ আপনাকে। নতুন রাষ্ট্রের কাছে আপনাদের এই ধর্ষকদের বিরুদ্ধে কি আইন হওয়া উচিত, প্রত্যাশা কি? আমরা চাই যে বলেছে যে 180 দিন চেয়েছে তারা, 3 মাস পর্যন্ত টাইম দিয়েছে আমাদেরকে। আমরা 3 মাস কেন লাগবে একটা ধর্ষণের বিচার করতে? ধর্ষণের বিচার করার জন্য সর্বোচ্চ 15 দিন হচ্ছে বিচার কার্য এবং 30 দিনের মধ্যে বিচার কার্য নির্যাতন করতে হবে। ধন্যবাদ। ঈশ্বর শুনছিলেন এবং সেই সাথে সাথে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। রাজশাহী ঢাকা মহাসড়ক কিন্তু অবরুদ্ধ হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাজশাহী নগরীর যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে। ধন্যবাদ আপনাকে তারেক। পাষণ্ড সন্তানদের নির্মমতার শিকার বৃদ্ধ বাবা, সম্পত্তি লিখে না দেয়ায় খাটের সাথে হাত পা বেঁধে রেখেছিলেন। কয়েকদিন পর পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। চট্টগ্রামে অমানবিক এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে 2 সন্তানকে আটক করে পুলিশ। খুল্লা মিয়া নামে এই বৃদ্ধের হাত পা দড়ি দিয়ে খাটের 4 পায়ার সাথে বেঁধে রাখেন তারই সন্তানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। ঘটনার সূত্রপাত চট্টগ্রাম নগরীর দেওয়ান বাজারের পেছনে নিরাপদ হাউজিংয়ে আল মদিনা ভবন নামে এই বাড়িটি ঘিরে। এটির মালিক খুল্লা মিয়া। বাড়িটি নিজেদের নামে লিখে দিতে তাকে 4 দিন বাথরুমে এবং পরে খাটে হাত পা বেঁধে রাখে সন্তানরা। সম্পত্তির লোভে হ্যার বউ ছেলে মেয়ে হ্যারে মারধর কইরা আপনি খাটের মাঝে বান্ধা রাখছে, একটা গরু এমতে বাঁধে না। হাত এটার মধ্যে বড় মোটা রশিদি বাঁধছে, এটার মধ্যে বাঁধছে, তারপর 2 পায়ের মধ্যে বাঁধছে। সম্পত্তির জন্য, বিল্ডিং এর মানে ইয়ার জন্য ওনাকে বেঁধে নির্যাতন করা হয়েছে। সন্তানদের এমন নির্মমতার ঘটনা জানাজানির পর পুলিশ ও স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বাবা মা তো জান্নাত, যদি বাবা মাকে এইভাবে নির্যাতন করতে পারে তাহলে আমাদের সমাজের কতটুকু অধঃপতন হয়েছে এটা তো বলার অবকাশ রাখে না। তোমরা পুলিশের করে আমাকে বাঁচার উদ্ধার করো। ওরা কথা ফুটাপ করছে যে পাগল হয়ে গেছে, তো পাগল হয়ে গেলে চিকিৎসা আছে, চিকিৎসা করাবে। এভাবে তো হাটটেক বান্ধি রাখার কোনো মানি হয় না। অমানবিক এটা, মানে আমরা তো সচক্ষ দেখছি যাই, মানে ওই রুমটাতে মানে মানুষ থাকে যেরকম অবস্থা নাই, নিজের পরিবার কেমনি এরকম করতে পারে। বাবার উপর সন্তানদের বর্বরতার ঘটনা এলাকার সবার মুখে মুখে। তবে বাসায় গেলে অভিযুক্ত পরিবারটির কেউ কথা বলতে রাজি হননি। যে হাত পা বেঁধে রাখা হয়েছিল সম্পত্তির জন্য, এটা কি সত্যি? মানে আপনাদের পরিবারের লোকজনই এই ঘটনাটা ঘটাইছে, এটা কি সত্য কিনা? আমি কথা বলতে চাই না। নির্যাতিত বৃদ্ধের 2 ছেলে আব্দুল আউয়াল ও আব্দুর রহিমকে শুক্রবার রাতে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। 2জনকে হচ্ছে F50 পরে চালান দেওয়া হয়েছে। আর যেহেতু ভিকটিম অসুস্থ, তিনি হসপিটালাইজ, উনি সুস্থ হয়ে যদি অভিযোগ দায়ের করতে চান সেক্ষেত্রে মামলা হবে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে 2 যুবককে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার নবীগঞ্জ গ্রামের সর্দানবাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতা তাদের আটক করা হয়। আটককৃতদের নাম মাকসুদ মজুমদার ও মনির হোসেন। পুলিশ জানায় দেশীয় অস্ত্র নিয়ে 10 থেকে 12 জনের একটি ডাকাত দল সর্দারবাড়িতে প্রবেশ করে। পরে নীলকান্তি সর্দারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মাকসুদ ও মনির। এ সময় পাশের ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে 999-এ ফোন দিলে
ঘটনাস্থল থেকে মাকসুদ ও মনিরকে আটক করে পুলিশ, তবে পালিয়েছে ডাকাত দলের বাকি সদস্যরা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের ফুলপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী নিহত হয়েছে। সকাল 9:30টায় ফুলপুর শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা শেরপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 3 আরোহী নিহত হয়। আহত 2 যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছেন। ভোরে কালীহাতি উপজেলার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাখ্যার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় নেওয়া হয়েছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। সাভারের আশুলিয়ায় ডাকাত দলের হামলায় স্বর্ণ ব্যবসায়ী নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। গতরাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় দোকান বন্ধ করার সময় দিলীপ স্বর্ণালংকারের মালিক দিলীপ কুমারকে কুপিয়ে গুরুতর আহত করে 4 ডাকাত। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। দিলীপকে উদ্ধার করে সাভারের এরাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে। নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। 7.25 কোটি টাকার বাঁধ নির্মাণে এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, অনিয়ম পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বড় ফসল রক্ষায় নেত্রকোনার বারহাট্টায় বাঁধ নির্মাণ হচ্ছে। রায়পুরা ইউনিয়নের নোয়াপাড়া থেকে দুধকোড়া পর্যন্ত 4.90 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 6.72 কোটি টাকা। 8 ইউনিয়নের কৃষি জমির ফসল রক্ষায় গেল ডিসেম্বরে বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কৃষকদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাঁধটি নির্মাণে মাটির পরিবর্তে ব্যবহার হচ্ছে বালু। এত বড় একটা প্রকল্প এই বেগুয়ার সাইডে এখন বাঁধটা বালু দেওয়াতে আমার মনে হচ্ছে বাঁধটা ঝুঁকিতে পড়ে যাইতেছে। তদারকিটা একটু বাড়ানোর দরকার যাতে সুন্দরভাবে বাঁধটা হয়। আগে প্রথমে যে কিছু মাটি দেয়া সাইড দিয়ে দেয়া মাঝখানে সব বালু দিয়ে ঢুকাইয়া রাস্তা তারা করে দিতেছে। হ্যাঁ, কোটি কোটি টাকা আনছে মাটি কিনা লাগিয়া, তারা মাটি না কিনে বালু মাগনা তারা বালু দিতে চাই। এখন বালু বাঁধ হইতেছে, কিন্তু আমরা যে টুক শুনতে পারছি এটা আসলে মাটি দিয়ে করা উচিত ছিল। বাঁধ নির্মাণের দায়িত্ব পেয়েছে সারোয়ার এন্টারপ্রাইজ ও প্রীতম এন্টারপ্রাইজ নামের 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকরা বলছেন, জমিতে জমে থাকা বালুর আস্তর কেটে তা দিয়েই বাঁধ নির্মাণ হচ্ছে। ফলে বন্যা এলেই বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা স্থানীয়দের। 5.5 কাঠা জমিনের মাটি নিচে আমার যদি 50 পয়সা রেটও পাই, তারপরও 4-5 লাখ টাকা আমি পাইতাম। 1 কোটি টাকার মাটি তারা মাগনা নিয়ে গেছে, তারা 1 টাকাও আমাকে দেয় না। যেটি থেকে তুলছে বর্ষাকাল আইলে কিন্তু বৃষ্টি হইয়া কিন্তু আবার কিন্তু ক্ষেতের মাটি দেবো ক্ষেতে। পশ্চিম পারে অবদার বাঁধ হোক, পূর্ব পারে অবদার বাঁধ হোক, তাহলে বন্যা থেকে আমরা মুক্ত হইতে পারি। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। যেহেতু একটা কৃষি জমির মাঝখান দিয়ে বাঁধটা যাচ্ছে, তো এখানে আমরা যখন ডিপিপিটা প্রণয়ন করি তখন যে আমরা স্টেক হোল্ডার সভা করেছিলাম, সেখানে এলাকাবাসীর পক্ষে রায়পুরের চেয়ারম্যান সাহেব এবং এলাকার লোকজন তারা একটা কমিটমেন্ট করেছিল এবং লিখিত কমিটমেন্ট যে তারা এই বাঁধ নির্মাণে মাটি সংক্রান্ত যত সহযোগিতা করা দরকার তারা করবে এবং তারা সেই সহযোগিতাটা করে যাচ্ছে। বালি দিয়ে বাঁধ করার কোনো সুযোগ নেই, তবে যেখানে মাটি আছে মাটি দিয়ে বাঁধ নির্মাণ করতে পারবে এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতাই করা হচ্ছে। বাঁধ নির্মাণ সম্পন্ন হলে বারহাট্টা ও কলমাকান্দা উপজেলার কয়েকটি গ্রামের লক্ষাধিক কৃষক উপকৃত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।